গত জানুয়ারি মাসে বিভিন্ন পরিবেশ, বিজ্ঞান, সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে ছোট নদীর দিকে নজর দেওয়ার বার্তা নিয়ে সাইকেলে রাজ্যের ৯টি জেলার ৭৫০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া অভিযাত্রীরা শোনালেন তাদের অভিজ্ঞতা। আড্ডায় উঠে এলো পরিবেশ, বাস্তুতন্ত্র নিয়ে মানুষের ভাবনা। ছোট নদীর দিকে নজর দিন, প্রজন্মের যত্ন নিন। এই লক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সাইকেলে ৭৫০ কিলোমিটার পথ অতিক্রম করলেন পরিবেশ, বিজ্ঞান, সামাজিক কর্মীরা। নদী বাঁচাও, জীবন বাঁচাও আন্দোলন, যৌথ জীবনযাপন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পরিবেশ বান্ধব সহ প্রায় ৩০টি সংগঠনের যৌথ উদ্যোগের এই সাইকেল মিছিল ১২ দিনে পরিক্রমা করে রাঢ়বঙ্গের ৯টি জেলা। গত ২০শে ফেব্রুয়ারি যৌথ জীবনযাপনের কলকাতার দপ্তরের নদী নিয়ে আড্ডায় অভিযাত্রীরা শোনালেন তাদের সেই অভিজ্ঞতা। তাপসদা মূল যে সমস্যা বা যা দেখেছি সেটা বলেছে। এবার আমার সবারই তো দুটো করে চোখ আছে, অন্তত তো সবাই সবার চোখ দিয়ে দেখেছে। এবার আমাদের তাপসদা যে চোখ দিয়ে দেখেছে, আমাদের নদী বাঁচাও জীবন বাঁচাও কর্মী হিসাবে আমাদের মূলত এই যৌথ যে একটা কর্মসূচি, সেখানে সেই চোখ দিয়েই আমরা সবাই দেখার চেষ্টা করেছিলাম। কারণ তার আগে আমরা 14টা পয়েন্টকে, যে কটা সংগঠন, প্রায় 14টি সংগঠন যাদের নাম ছিল আর কি প্রথম থেকে, তারা সবাই মিলে 14টা সংগঠন 14টা পয়েন্ট আউট করেছিলাম যে এই বিষয়গুলোকে আমরা সামনে রেখে আমাদের সাইকেল র্যালি করব। সেই সাইকেল র্যালি যে পথে গেছে, যেভাবে আমাদের পূর্ব নির্ধারিত ছিল, সেটা যেতে গিয়ে সমস্যা হচ্ছে যে এই বিজ্ঞানীরা, বিজ্ঞান যারা করেন, বৈজ্ঞানিকভাবে করে বিশ্লেষণ করে দেখে, নদীর সাইকেল যাত্রা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে আমরা না এই পরিবেশ আন্দোলন, নদী আন্দোলন বা জীবনযাপনের যে কালচারাল আন্দোলন, এইগুলোকে মাঠঘাট থেকে সব সংগ্রহ করে এনে মধ্যবিত্তের ড্রয়িং রুমে ভরে দিয়েছি। আমরা শহর থেকে বসে মধ্যবিত্ত মানসিকতায়, মধ্যবিত্ত অর্থনৈতিকভাবে না হলেও মানসিকতায় আমরা অনেকে নিজেদেরকে মধ্যবিত্ত জায়গায় নিয়ে গেছি। সেই জায়গা থেকে যখন দেখি তখন অনেক ভাঙি, ছোট ছোট ভাঙি। এই জনজাতির মানুষ অধ্যুষিত, বারবার আমরা অনেকেই বলি কথাটা, তার হয়তো যুক্তি আছে, যারা বলেন নিশ্চিত তার ব্যাখ্যা বা যুক্তি আছে। মানে কেন তারা মানুষ, তো এই পৃথিবীরই তো একটা গ্রহেরই একটা মানুষ তারা। আর আমি একরকম দেখতে, সে আর এক রকম দেখতে। আমার অভ্যাস প্রাকৃতিক কারণে, ভৌগোলিক কারণে, আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলের শাকসবজি, সেই অঞ্চলে মানুষ যেখানে থাকে, অ্যাকচুয়াল মানুষ যেখানে যেখানে বসবাস করেছে, জন্তু জানোয়ার যেখানে যেখানে বসবাস করেছে, সেখানে তার মতো করেই তো সে তৈরি করেছে তার রোগ। আমি যে অঞ্চলে থাকি এটা খুব নিশ্চিতভাবে বলা যায়। এর জন্য জনজাতি মানুষের কাছে গিয়ে, কারণ তারা ধরে রেখেছে, এই জন্য তাদের কাছে আমাদের হাত পাততে যেতে হয়, তাদের থেকে শিখতে যেতে হয়। সেখানে আমার খাবার জিনিস সুস্থ থাকার আছে, আমার সেখানে যে রোগগুলো হয় সেই রোগ প্রতিরোধ করারও গাছগাছরা থেকে শুরু করে প্রাকৃতিক সম্বলগুলো সেখানে রয়েছে। এই নদী যাত্রায় যেটা আমরা সাইকেলে ঘুরতে ঘুরতে দেখছিলাম, যে নদীগুলোকে সরকারটা কে? আসলে আমাদের যে কমনসের ধারণা, বাংলা যদি সার্বজনীন বা সার্বজনের যে বিষয় সেটা বলি, এই ধারণাগুলো বদলে গেছে। আমরা এখন নদীগুলোকে মেরে ফেলছে, নদীর ওপরে কংক্রিটের বাঁধ তৈরি করছে, দখল করছে, বসতি বসাচ্ছে, ঘরবাড়ি বানাচ্ছে, এই সবটাই করছে। আমরা দোষ দিচ্ছি সরকারকে করছে। সরকারের পেছনে কি আছে? কর্পোরেট আছে। আজকে তো আমরা সরকারের কাছে দিয়ে দিয়েছি। ফলে আমার নদী কেমন থাকবে, আমার পাহাড়টা কেমন থাকবে, আমার জঙ্গলটা কেমন থাকবে, এই কথাগুলো আমরা যত বেশি সরকারকে বলছি তত বেশি আমাদের বলার দরকার, এটা আমাদের সম্পত্তি, তুমি দখল করছো। এই কথাটা আমাদের পরিবেশ আন্দোলনে আমরা বলছি, নদী বাঁচাও জীবন বাঁচাও বা সাথী সংগঠনগুলো বেশি করে জোর দিয়ে বলছি। এবং এই সাইকেল র্যালির একটা বড় উদ্দেশ্য ছিল, যে অঞ্চলগুলোর মধ্যে দিয়ে গেছে এরা নদীকে নিজেদের মতো করেই ব্যবহার করত। তারা এই অভ্যাসই ছিল, আমাদের এই আরবান অঞ্চল, শহর অঞ্চলের মতো করে নয়। ফলে তাদের সম্পত্তি তাদের, এটা আমার সম্পত্তি, আমার নদী কেমন থাকবে, আমার ছোট নদী হোক বড় নদী হোক কেমন থাকবে আমি ঠিক করব। আসলে এই যে নানা ফোল্ডে আমরা, বিজ্ঞানের ফোল্ডে, ধর্মীয় ফোল্ডে, ডেমোক্রেসি মানে গণতন্ত্রের ফোল্ডে, এই নানা ফোল্ডে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে আমরাও, তারাও চাইছে আমরা বিক্ষিপ্তভাবে ভাঙি।
মানে ছোট ছোট করে দেখি সমস্যাগুলো। এবং এর ফলে আমাদের যেটা দেখেছি, গ্রামগঞ্জে যদি রাজনৈতিককে বিমুখ করে রেখে আমরা রাজনীতি, তার নদীকেন্দ্রিক অর্থনীতি, তার সমাজনীতি, তার ধর্মীয় যে আস্থা বিশ্বাস ইত্যাদি জায়গাগুলো, প্রাকৃতিক সম্বলগুলো ক্ষয় হওয়ার মূলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধর্মীয় আগ্রাসন যেভাবে প্রাকৃতিক সম্বলগুলোকে ক্ষয় করছে, এইটা আমরা এবার মানে ভীষণভাবে আমাদের বাংলায়, যেহেতু আমরা অনেকদিন পরে একটা বড় র্যালি করলাম 9টা জেলা জুড়ে, তার আগে ছোট ছোট নদী যাত্রা হয়েছে ছোট ছোট জায়গায়, বা নর্থ বেঙ্গলে যখন হয়েছে অনেকদিন আগে, এই ছোট ছোট জায়গাগুলোয় আমরা দেখেছি সরকারের চেয়েও রাজনীতি, ধর্মীয় উন্মাদনা তৈরি করছে যে রাজনীতি, তারা যেভাবে প্রাকৃতিক সম্বলগুলোকে শেষ করে, এবং এটা নির্দিষ্ট একটা রাজনীতি, দক্ষিণপন্থী রাজনীতি, ধর্মকে কেন্দ্র করে আজকে যারা সরকারে রয়েছে, তারা মেদিনীপুরের বিস্তীর্ণ, আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম আলাদায় যখন মিটিং হচ্ছিল, নদী তো মা, ভগবান, ভগবান নিজেকে সারিয়ে নিতে পারে, ভগবান ঠিক নিজেকে রক্ষা করে নেবে, এর জন্য আর আমরা কি করবো, ভগবান করে নেবে, যেটা খুব সহজে আমাদের গ্রাম বাংলায় ঢুকিয়ে দেওয়া সম্ভব মানুষের মনে। দীর্ঘদিনের শিকড় রয়েছে তো এই ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদি, এইগুলো মনে হয় আমার দেখা এই নদী সাইকেল র্যালিতে ভীষণভাবে এইগুলো রয়েছে। বিরুদ্ধে হোক বা এইগুলোকে কিভাবে আমরা জানি না, সরকারকে বলে দিতে পারি তুমি বাঁধ করো না, কিন্তু এই মানুষগুলো তো সরকার, সেই মানুষগুলোর ভেতরেই তো ঢুকে যাচ্ছে আরো দিন দিন করে এই সমস্যাগুলো। সেই জায়গা থেকে আমাদের আরো বেশি করে মানে কঠিন হয়ে পড়ছে। আর একটা হচ্ছে যে আমরা যারা এই সাইকেল র্যালি করে আমরা বহু জায়গায় বলছি, কনভেনশন করেছি ইত্যাদি, বলার যে রাজনৈতিক দলগুলো কেন পরিবেশের ইস্যুটাকে ধরছে না। আমরা নদীর সমস্যাটা বুঝেছি, আমরা নদীকে দেখেছি কি প্রবলেম, এইগুলো সব বুঝেছি, সলিউশনের পথটা কি, শুধু আন্দোলন কার বিরুদ্ধে করব, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে এই যাত্রায়। এটা আমার ব্যক্তিগতই উপলব্ধি, একেবারে বেশিরভাগ মানুষ, সিংহভাগ মানুষ আমাদের সঙ্গে রিলেট করেনি, করতে পারছে না, তাদের এই ধর্ম ভোট রাজনীতি ইত্যাদির ফলে, এবং তাদের দৈনন্দিন সমস্যা। আসলে পরিবেশ যদি ভালো থাকে, নদী যদি ভালো থাকে, এই সমস্যাগুলো মিটবে, কিন্তু এই কথাটাই সে বুঝছে না। আমার কতগুলো শিক্ষা হলো, অনেকগুলি, বেশ কয়েকটা। সবচেয়ে আগে যেটা বলা দরকার, যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ভূগোল আমরা পড়ি, সেই ভূগোল যে আমরা পড়ে এসেছি, ভূগোল পড়ার ধারণাটার মধ্যে একটা বড় গলদ রয়ে গেছে। মানে আমাদের ওই সাথী রয়েছে নদীমাচার মধ্যে পিনাকিদা ওই যেতে যেতে বলছিল যে ভূগোলের ওই যে তোমরা বলো না নদীর উৎস অমুক জায়গায়, এই ধারণাটাই গোলমেলে। নদীর উৎস আবার কি? তা চমকে গেলাম শিলাই নদী, কারণ শিলাই নদী আমি খানাকুলে দেখেছি, মানে শিলাই আর ওই দ্বারকেশ্বর মিশে রূপনারায়ণ হয়েছে, একদিকে ঘাটাল আর একদিকে খানাকুল, কি ভয়াবহ। এবং সে প্রত্যেক বছর বন্যা করে, যেটা শিলাবতী আমরা বলি। সেই শিলাই নদীর উৎসস্থল একটা পুকুর থেকে উষ্ণ প্রস্রবণ আছে। তখনই আমাদের নিজেদের মধ্যে আলোচনা যে এই শিলাই নদী এরকম ভয়ঙ্কর কি করে হয়। তার মানে অসংখ্য নদীর ধারা মিশে তাকে পুষ্ট করছে। ফলে ওই উৎস বলতে যে কি বোঝায়, উৎস বলতে ওরকম করে দেগে দেয়া। ঠিক একইভাবে তাপস বেশ কয়েকটা নদী সভায় বলেছে যে গঙ্গা বলতে আমরা যে গঙ্গার জলটা পাই একবার হিমালয়ে, আমরা ধরি যে বরফ গলা জলে পুষ্ট গঙ্গা, আমরা পার্থক্য, আমরা তো কোনটা বরফ গলা জলে পুষ্ট, কোনটা মালভূমির বৃষ্টি গলা জলে পুষ্ট, তারা ভাগ করে নি। তা আমরা যে গঙ্গাটা পাই, সেই গঙ্গাতে ওই বরফ গলা জলে পুষ্ট গঙ্গার কতটা জল আসে, আর না হলে তথাকথিত যে বৃষ্টির জলে পুষ্ট যে নদীগুলো আছে এখানকার মালভূমি থেকে চলে আসা, সেইগুলো কতটা পরিপুষ্ট করে। ফলে ওরকম করে যে বিভাজন, ওরকম করে দেখে দেওয়ার যে ভূগোল, সেই ভূগোলটাও কতটা সঠিক কিনা আমার এটা মনে প্রশ্ন জেগেছে। এবং ওই যে একটার সঙ্গে একটা বন্ধন, আমরা ভূগোল পড়তে গিয়ে কখনো তো মাথায় আসেনি। সত্যি তো ওই শিলাই ওইখানে ওখানে ওই রকম, আর একেবারে
তার ডাউনস্ট্রিমে এই শিলাই এরকম। এই যে গোটা নদী অববাহিকা জুড়ে তার ভূমিরূপ ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে, যেটা অন্যতম ডিমান্ড ছিল সাইকেল র্যালি। তা এইটা তো মানে আমরা সাইকেল যেটুকু অংশ থেকেছি সেটা থেকে আমাদের শিক্ষা যে এটা প্রচন্ড দরকার, ওইটা থেকে এটাকে আলাদা করা যায় না। ওই ঝাড়খণ্ডে বৃষ্টি হলো, জল ছাড়লো, বন্যা হয়ে গেল, রাজ্য রাষ্ট্র জেলা ভাগ করে নিয়েছি মানুষ, কিন্তু প্রকৃতির নিয়ম তো ওই মানুষের যে ভাগাভাগি তার মধ্যে তো অন্য রাজনীতি রয়েছে। তো এটা দিয়ে ভাগ করে যে আমরা ভাগ করা, তার পরিকল্পনা, তার তথাগত উন্নয়ন, সেটা দিয়ে যদি আমরা ভূগোলকে বিচার করি, প্রকৃতিকে বিচার করি, তাহলে যাওয়ার তাই হচ্ছে। তারপর ওই যে যেটা বারে বারে উঠে এসছে তাপসের কথায়, সঞ্জয়ের কথা আরো বেশি করে, এই যে শহুরে তথাকথিত বিশেষজ্ঞদের যে পরিবেশ চেতনা, মানে আদিবাসীদের শেখায় তারা গিয়ে কিভাবে জঙ্গল রক্ষা করতে হবে, পাহাড় রক্ষা করতে হবে। পাহাড় রক্ষা করছে কিভাবে? সান্তালদির পরেই আমরা পুরুলিয়া যার পাহাড়গড়া বলে একটা জায়গা, সেখানে একটা নদী সভা হলো। তা পাহাড় অর্ধেক প্রায় নেই, সম্ভবত তারপর 56 সাল থেকে লুটটা শুরু হয়েছে, 65, মানে আজকে থেকে নয়, 65 সাল থেকে লুট শুরু হয়েছে। পাথর লুট করে নিয়ে যাওয়া, করতে 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 থামলো কোথায়? যখন ওখানে আদিবাসীদের থান, পাহাড়ের যে থানের অংশটা যখন আক্রান্ত হলো, সেখান থেকে পাথর লুট করে নিচ্ছে, তখন আদিবাসীরাই প্রতিরোধ করে তুলল। কারণ আদিবাসীদের লোকায়ত সংস্কৃতি, তার মধ্যে তো প্রকৃতি জড়িয়ে আছে, থান জড়িয়ে আছে। এবং আমার তখন সত্যি কথা বলতে কি মনে পড়ে গেল নিয়ামগিরিতে তো এই মুভমেন্টই গড়ে উঠেছিল, কারণ তাদের কাছে তো পাহাড় দেবতা, সে দেবতাকে বাঁচাতে হবে। এই যে আদিবাসীদের এই যে মানে তার লোকায়ত সংস্কৃতিতে আছে, এবং সে তার বহু পুরুষের যে আজন্ম লালিত যে জ্ঞানগুলো, প্রকৌশল, সেইগুলোকে যদি যত্ন সহকারে না বুঝতে পারি, তাহলে আমরা পরিবেশকে বাঁচাতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে যেমন বালির তলায় জল, এটা সত্যি কথা বলতে কি আমারও অতটা ইয়ে ছিল না। আমরা তো অনেকেই জানি যে ওই তোমার বড়া করে আছে, প্রচন্ড গরম আহারে বালি খুঁড়ে জল বের করতে হয়, কি কষ্টে আছে মানুষ, সত্যি কষ্টে আছে এটা ঘটনা। কিন্তু কষ্টের মধ্যে একটা জীবন ছিল, জলটা পেত তারা। বলছে বালি তুলে নিয়েছে, আমরা বালি খুঁড়ে জল পাই না, কিরকম ব্যাপার? না, বালি তোলার ফলে বালি তো জলটাকে প্রতিরোধ করতো, মানে বাঁচিয়ে রাখতো এক প্রকার ওই প্রচন্ড তাপদাহ থেকে। বালি তুলে নেওয়ার ফলে বাষ্পীভবন হচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে, যত বালি তোলা হচ্ছে তত জল শুকিয়ে যাচ্ছে। এবং এটা গোটা পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা জুড়ে আমরা পেয়েছি এই হাহাকার স্থানীয় লোকের, যে আগে বালি খুঁড়ে অন্তত জলটা গরমকালে পেতাম, সেই জলটা এখন পাচ্ছি না, কারণ বালি লুট হয়ে যায়। যে এই যে জিনিসগুলো আমাদের ভাবনায় ছিল, কি কষ্ট, কি কষ্ট, কষ্ট ঠিকই, কিন্তু এই বালি ছিল বলেই, বালি খুঁড়ে জলটা পেত বলেই তাদের কিন্তু প্রচন্ড গরমে জলের উৎসটা ছিল। এই কতগুলো ছোট ছোট জিনিস, এবং আরো যেগুলো আমরা জানি না, যে প্রচন্ড লড়াই ছোট 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 জায়গায় হচ্ছে। সিঙ্গারন, মানে দুটো সাংবাদিক, কি আবেগ, জোর করে আমাদের দেরি হয়ে যাবে, সে আসানসোলে পৌঁছতে হবে মনে হয়, জামুরিয়া 2 ব্লক সিঙ্গারন নদী ওই স্পঞ্জ আয়রনে পুরো লাল হয়ে গেছে, এবং আদিবাসী গ্রাম তারা ব্যবহার করছে সেই জল। আমরা দেখলাম দুজন সাংবাদিক, স্থানীয় সাংবাদিক, জোর করে আমাদের তাদের কাহিনী শোনাবে, আমাদের মুখ থেকে বলাবে, আবেগে, প্রচন্ড আবেগে, দাদা আপনারা বলুন, আপনারা শুনুন। কিন্তু তাদের বোধ আছে সিঙ্গারন নদীকে বাঁচাতে হবে, আমার চাকরি যেতে পারে, পুলিশ হেনস্থা করতে পারে, বাঁচাতে হবে, সেই আবেগ থেকে আমাদের কাছে ছুটে এসছে। ঠিক একই রকম ভাবে সান্তালদির গোয়াই নদী, বহু মানুষ সেখানে কিন্তু লড়াইটা করছেন, ওই সান্তালদির তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ছাই দূষিত করছে। তো এরকম ছোট 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 আন্দোলন কিন্তু গড়ে উঠছে, যেগুলো আমাদের কাছে আসে না, খবর আসে না। ওই ঘরের ভেতর বসে পরিবেশ আন্দোলন দিয়ে আর পরিবেশ আন্দোলন করা যাবে না। পরিবেশ আন্দোলন মাঠে নেমে করার সময় নানা রকম বালি মাফিয়া, পাথর মাফিয়া, প্রশাসন, কর্পোরেট, সবার আক্রমণ আসবে। পরিবেশ আন্দোলন আর সুখী কোনো ব্যাপার না, এইটাকে বোঝে। এবং মানুষ তো নানা রকম ভাবে, আমারও অভিজ্ঞতা হয়েছে যে রাস্তায় দাঁড় করিয়ে, দাদা কি জন্য যাচ্ছেন, একটু চা খেয়ে যান না, আমরা বলেছি না, দেরি হয়ে যাবে। সাধারণ মানুষ, ইয়াং ছেলে, তারা দাঁড় করিয়ে করে সাইকেলে চলতে, তারপরে অসংখ্য জায়গায় আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে। তো এই যে উৎসাহ এবং জানা একজন, আর সাংগঠনিকভাবে যেটা পাওনা, সেটা আমি বলবো যে একটা, এটাও শিক্ষা নেয়ার, যে আমরা তো কম বেশি রাজনৈতিক কর্মী,
যে এতগুলো সংগঠন ছিলাম, 30টা প্রায়, তার মধ্যে 10-12টা সংগঠন একসঙ্গে সাইকেল চালানো হয়েছে। নানাজন নানা মতের বিশ্বাসী, মতের মিল নেই। এমনকি দুটো এরকম সংগঠন ছিল, আমি নাম বলবো না, যে তারা ক্যাম্পাসে দুজনে অনেক বিপক্ষে, দুজনে কিন্তু ইয়াং, কিন্তু ওইখানে কোনো মানে এই যাত্রাপথে কোনো এই বিষয়টা ছিল না। কারণ একটা ওই অনেক কমন মিনিমাম প্রোগ্রাম খুব রাজনীতিতে খুব চলে, কিন্তু কমন মিনিমাম প্রোগ্রামে কিভাবে চলা যায় এবং প্রত্যেকে তাদের আন্ডারস্ট্যান্ডিং পরিবেশ আন্দোলন রাজনীতি নিরপেক্ষ নয়, রাজনৈতিক আন্দোলন, সে আন্ডারস্ট্যান্ডিং থেকে কমন মিনিমাম প্রোগ্রামে কিভাবে এগোনো যায়, মানে এইরকম ভাবে একটা আড্ডার ভঙ্গিতে সবাই এক হয়ে যাওয়া, এটাই তো যৌথ আন্দোলনের জায়গা হয়। তো এইটা একটা বড় শিক্ষণীয়। আমরা একটু ভাবি সবাই মিলে কিভাবে এগোনো যায়, যে ফিল্ড স্টাডি যদি আমরা করি, যে যেখানে যেখানে গেলাম, যেগুলো যেগুলো আমাদের সামর্থ্য আছে, যে কি অবস্থায় গরমে জলসংকটটা কিরকম, তাহলে ফিল্ড স্টাডি করে আমরা তো কিছু পেতে পারি। সেখান দিয়ে লোকের সঙ্গে কথা বলে, যে হয়তো 10-15 বছর আগে ওই তাপস আর খানাকুলে যখন গিয়েছিল, ওই প্রবীণ ভদ্রলোক বলছিলেন, ওই অরুণের বাবা, যে আমাদের তো এরকম এখানে প্রচুর জল আসতো, জল ধরে রাখতাম 15 বছর আগে, এখন সেসব হাওয়া হয়ে গেছে, নেই কিছু। তো এই পুরোনো লোকেদের থেকেও শোনা, এখানে এইটা ছিল, জল পাওয়া যেত, আজকে কি অবস্থা। এরকম কতগুলো জায়গা বেছে যদি ফিল্ড স্টাডিও আমরা করতে পারি, তাহলে সেটাও কিন্তু উচ্চ পর্যায়ে আমরা দিতে পারি। এই কাজটাকেও এগিয়ে নিয়ে যা সবাই মিলে, নদী বাঁচার সঙ্গে এই অভিযানের সঙ্গে যারা ছিল সবাই মিলে, আলাদা করে যৌথ জীবনযাপনের ভাবনা নয়। তো আমরা এটা করতে করতে আমার মনে হয় এটা আগামী দিনে অনেক পথ আমরা এগোতে পারবো।